মাহিন ফেরদৌস আসছো। আসসালামু আলাইকুম। ক্লাস শুরু করছি আমি, মাহিন ফেরদৌস। মাহিন ফেরদৌস শুনতেছো? তালহা? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমাদের ক্যামেরা একটু অন করো। তুমি কি নতুন স্টুডেন্ট? জি স্যার। তুমিও নতুন। কোন স্কুল থেকে আসছো? উর্দু এসএম উচ্চ বিদ্যালয়। মাহিন ফেরদৌস, মিহির। মিহির কোন স্কুল থেকে আসছো? উর্দু এসএম উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, বই পাইছো তোমরা? না স্যার। বই আসছে, আজকে এসে নিয়ে যেতে পারবা, স্কুল থেকে নিয়ে যাই, কালকে ক্লাস আছে তো। ওকে স্যার। বই আসছে, সবগুলো আসছে বই। চল আসবো, বন্ধু যারা আছে, যাদের সাথে যোগাযোগ আছে তাদেরকে বলে দিবা। আজকে আমি এখানে যারা আসে তাদেরকে বলে দিব। আরেকজনকে আসছে এখানে, এমডি শাহ। শাওন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো? একটু আলহামদুলিল্লাহ ক্যামেরা অন স্যার, করা ভালো। যায় কিনা দেখো। দেখি, নতুন স্টুডেন্ট দেখিনি তো আগে। আমরা 1-2 মিনিট পরে মূল টপিকসে চলে যাব। আর দুই একজন আসুক। জি স্যার। তুমিও নতুন স্টুডেন্ট, কোন স্কুল থেকে আসছো? আমি আনোয়ার থেকে আসছি। আনোয়ারা। আচ্ছা, ভর্তি হয়েছো? দেখি নাই, আচ্ছা। আমাকে দেখছো এখানে স্কুলে? ভর্তি হইতে আসছো যে ওখানে দেখছো আমাকে? দেখো না নাই স্যার। না? না স্যার। থেকে ভর্তি হয়েছে মনে হয়। জি স্যার। আচ্ছা, আমরা প্রথম 2 দিন হ্যাঁ, শুনতেছো তোমরা? ইয়েস স্যার। ক্যামেরা অন রাখো। কি ডিস্টার্ব করতেছে নাকি পাশে? নো স্যার। অন রাখতে পারলে ভালো আর কি, টিচাররা দেখে তো, স্নেহের স্যার বা অন্য টিচাররা দেখে, সেজন্য একটু সবাই আছে, সরব আছে সেটা বোঝার জন্য মোটামুটি সবাই ক্লাস, অনলাইন জুম ক্লাস, লাইভ ক্লাসের অর্থ হচ্ছে মোটামুটি দেখতে পারা আর কি, সবাই একজন আরেকজনকে দেখা। তোমরা কি করতেছো না করতেছো, পড়তেছো কিনা, বই আছে কিনা, নাকি আবার এখানে আমার সাথে লাইনে রেখে আবার ঘুমাই টুমাই গেছো, সেজন্য সেটা দেখে একটু। মাঝে মধ্যে কেউ কেউ ইয়েস ঘুমাই স্যার। যাইতো, সেটা আর কি, যতটুকু জি। পারা যায় আমরা একটু এভাবে লাইভে থাকবো। হ্যাঁ, তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা প্রথম ক্লাস পাও নাই, প্রথম অধ্যায়ের ক্লাসগুলো পাও নাই। প্রথম অধ্যায়ে আমরা 2 দিন ক্লাস নিয়েছিলাম। প্রথম অধ্যায় থেকে সৃজনশীল কম আসে মূলত। এরপরও আমরা প্রতিটি লাইন আলাদা আসলে শেষ করতে হবে আমাদেরকে, প্রতিটি লাইনের উপর বেস করে কথা বলতে হবে। প্রথম অধ্যায়ে আমরা সামনে একটা কুইজ পরীক্ষা আসবে, তখনের জন্য রিভিউ ক্লাসের মতো প্রথম অধ্যায়ে আবার একটু ক্লাস নিব। 2টা ক্লাস শেষ অলরেডি, কিছু অংশ একটু একটু বাকি আছে, যেটা আমরা রিভিউ ক্লাস দিয়ে কুইজ পরীক্ষা হলে সে সময়ের আগে করে আবার একটু দেখব। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের উপর পড়বো। যাদের বই আছে তারা বই খুলবা, দ্বিতীয় অধ্যায়। আসসালামু আলাইকুম স্যার। দ্বিতীয় অধ্যায়ের উপর পড়বো আমরা, যাদের বই আছে তারা দ্বিতীয় অধ্যায় খোলো। তাহলে আমরা এরপর মূল টপিকসে চলে যাব আর কি। মূল টপিকসে চলে যাব আমরা। জিম আসছো? জিম? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা আজকে জিম দ্বিতীয় অধ্যায়ের উপর পড়বো। প্রথম অধ্যায় যদি কুইজ পরীক্ষা হয়, অর্থাৎ কুইজ পরীক্ষার ডেট দেখে আমরা কয়দিন সময় পাচ্ছি সেটা দেখে প্রথম অধ্যায় আবার একটু রিভিউ ক্লাস নিব। প্রথম অধ্যায় থেকে সৃজনশীল কম আসে একদম, ওকে স্যার। কোন একটা বোর্ড কোয়েশ্চেন করে। এরপরও প্রথম অধ্যায় আমরা পরীক্ষার আগে করে আবার একটু দেখবো। আজকে দ্বিতীয় অধ্যায় পড়বো আমরা। দ্বিতীয় অধ্যায়ে কিছু চিত্র আছে সুন্দর সুন্দর, এগুলোর উপর বেস করে আমরা পড়বো আজকে। তাহলে ওকে আমরা স্যার। স্লাইডে যাই, মূল স্লাইডে প্রবেশ করি।
Yes, sir. আম্মু তোমার জন্য গরম পানি লাগবে না? স্লাইড দেখতেছো কিনা বলো সবাই। Yes, sir. হ্যাঁ, স্যার শুভেচ্ছা দেখতেছি আমরা। স্লাইড দেখতেছো? কত দেখতেছি? Yes, sir. শাপলা ফুল দেখতেছো? শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে নেম্পিয়ান ওসালি। আমরা বৈজ্ঞানিক নামগুলো শিখবো আরেকটা ক্লাসে আরেকদিন, প্রথম অধ্যায়ে। এরপর তাহলে সবাইকে শুভেচ্ছা রইলো। আমরা মূলত একটু পর পরে মূল টপিকসে গেলাম, তোমরা উপস্থিতি ছিল না, সেই জন্য একটু পরিচিতিটা দেখি। আমরা অধ্যায়ের পাঠ পরিচিতির মধ্যে আসছে নবম দশম জীববিজ্ঞান, দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যু নিয়ে আলোচনা হবে। আমার ছোটখাটো পরিচিতি দেখো। আজকের পাঠে আমরা কি শিখতে পারবো সেটা একটু দেখি। জীবকোষ কি তা বলতে পারবে প্রথম। এরপর নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের তা বলতে পারবে। নিউক্লিয়াসের গঠনের উপর। নিউক্লিয়াস শব্দটা পরিচিত আমাদের কাছে, ছোটকাল থেকে শুনছি। ছোটকাল বলতে 6 থেকে শুনে আসছি আমরা, 6, 7, 8, 9, এখন 9-এ 3-4 বছর আগে শুনছো নিউক্লিয়াস। কোষের প্রাণকেন্দ্র বলা হয় নিউক্লিয়াসকে। রবার্ট ব্রাউন 1831 সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন প্রথম। নিউক্লিয়াসের গঠন এখন দেখবো না, সেজন্য আরো অনেক বেশি করে না বলি। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিড পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন। এর ভিত্তিতে কোষ কয় ধরনের সেটা জানতে পারবো এই অধ্যায়ে, এই পাঠে, আজকের পাঠে। আদি কোষ ও প্রকৃত কোষের তুলনা করতে পারবে। আদি কোষ আর প্রকৃত কোষ। ছোট নাম যদি বলি, আদি কোষ হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া নাম শুনছি সবাই আমরা, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলি হচ্ছে আদি কোষ বলা হয়। নিউক্লিয়াস বেশি সুন্দর, সুগঠিত নয়। নিউক্লিয়াস শব্দটা আসার পর আমরা কিছু নাম পাই। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রেটিকুলাম, অর্থাৎ ক্রোমাটিন তন্তু, একটা গোলাকার বস্তুর নাম হচ্ছে আসলে নিউক্লিয়াস। তো আদি কোষ ও প্রকৃত কোষ, আমাদের কোষগুলো হচ্ছে প্রকৃত কোষ। আমরা যে নিউক্লিয়াসের নামগুলো কিছুক্ষণ আগে বলছি, ওই নাম সবগুলো সুসংগঠিত থাকলে সেটাকে প্রকৃত কোষ বলা হয়। এরপর 4 নাম্বার লেভেল আসছে আদি কোষ ও প্রকৃত কোষ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, কিছু কথা বলা যাবে। আমরা আস্তে মূল টপিকসে যাই, তাহলে আমরা ডিটেইল আলোচনা আরো দিব। একটা ইটের ছবি আসছে দেখো। ইট দিয়ে দেয়াল তৈরি করা যায়। ইট দিয়ে কি তৈরি করা যায়? দেয়াল তৈরি। দেয়াল। আবার দেয়াল আমাদেরকে একটি বাড়ি নির্মাণ করতে সহযোগিতা করে। তাহলে প্রথম ছবি আসছে ইট, এরপর আসছে দেয়াল তৈরি করা যায়। তো দেয়াল তৈরি করলেই বাড়ি হবে সেটা কথা নাই, দেয়াল তো বিভিন্ন জায়গায় তৈরি করা যায় চাইলেই। তো ওই দেয়াল দিয়ে আবার বাড়িও তৈরি করা যায়। এর মানে হিউম্যান বডি, উদ্ভিদ এবং প্রাণীকে ইঙ্গিত দেওয়া হচ্ছিল। ছোট ইট যেটা আছে সেটাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে কোষ। অসংখ্য কোষ মিলে তৈরি হবে দেয়াল প্রথম। অর্থাৎ জীবের দেহ তৈরি হতে চেষ্টা করবে, প্রথম কিছু কোষ মিলিত হবে যেটা দেয়ালে রূপ দিবে। পরবর্তী স্টেপ আমরা পৃথিবীতে আসব, যেটা উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ কোষ হবে, প্রাণীর ক্ষেত্রে প্রাণী কোষ হবে। সরাসরি একটি বাড়ি নির্মাণ করা যায় বা ঘর নির্মাণ করা যায়, যেটাকে আমরা একটা মানুষের সাথে বা জীবের সাথে চিন্তা করা যায়। তুলনা করতে পারি। ক্ষুদ্র এককের নাম হচ্ছে ইট। আর আমাদের হিউম্যান বডি বা উদ্ভিদের ক্ষেত্রে ক্ষুদ্র এককের নাম হচ্ছে কোষ। কোষ। জীবদেহের গঠন এবং কাজের এককে কোষ বলা হয়। আমরা সংজ্ঞা ছবি দেখি। উদ্ভিদ কোষ দেখা যাচ্ছে। উদ্ভিদ কোষে কিছু নামধাম দেখা যাচ্ছে, তোমার বইয়ে দ্বিতীয় পেজে আছে। নামধামের উপর বেস করে আলাদা একটা ক্লাস নিব। আজকে শুধুমাত্র প্রথম দিকের পরিচিতি। আমরা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, আদি কোষ, প্রকৃত কোষ কিছু শব্দ কিছুক্ষণ আগে দেখে আসছি শিকন ফলের মধ্যে। ওই জিনিসগুলোকে হাইলাইটস করব পার্ট পার্ট। আমরা উদ্ভিদ কোষের অঙ্গাণুগুলোকে আজকে চিনাবো না, আরেকটা ক্লাসে চিনাবো এগুলিকে। আমরা জাস্ট পুরো পিকটা দেখে নিচ্ছি, একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। প্রাণী কোষ। আমাদের মূল টপিকসের বিষয় কিন্তু আদি কোষ, প্রকৃত কোষ, জাস্ট চিনা, তাদের কিছু কথা বলা তাদের সম্পর্কে। তাহলে প্রথম দেখলাম আমরা উদ্ভিদ কোষ, আরেকটা দেখলাম প্রাণী কোষ।
পরিচিতির উপর বেশি হাইলাইটস করতেছি না বলতেছিলাম, পরবর্তী ক্লাসগুলোতে আলাদা করে পার্ট আলাদা আলাদা বর্ণনা আসবে আমাদের প্রত্যেকটা অঙ্গাণু। এটা অনেক স্যার। বড়। তাহলে উদ্ভিদ কোষ প্রাণী কোষ দেখার পর আমরা একটু উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে দুই একটা জিনিস দেখে ফেলে আদি কোষ প্রকৃতি কোষ যেটা বলা হবে সেটার উপর। দেখো তুমি একটা নিউক্লিয়াস চিত্র আছে, দেখো প্রাণী কোষের এখানেও আছে, উদ্ভিদ কোষও আছে নিউক্লিয়াস। একটাতে দেখলে হবে প্রাণী কোষে দেখো গোলাকার একটা বস্তু মাঝখানে, সেটার নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে গোলাকার একটা বস্তু দেখা যাচ্ছে, একটু হলদেটে করে দেখা যাচ্ছে, এটা আসলে কালো কালার বা গাঢ় রঙের হয়, যেটাকে নিউক্লিউলাস বলা হয়। আর একটা নিউক্লিয়ার মেমব্রেন বলা হয় বাইরে। নিউক্লিয়ার মেমব্রেন নামগুলো দেখতেছি কিনা? ইয়েস স্যার। নিউক্লিয়ার মেমব্রেন বা আবরণ, নিউক্লিউলাস, তারপর নিউক্লিয়াস, পুরোটা মিলে নিউক্লিয়াস। ভেতরে সুতার মতো একটা বস্তু থাকে, যেটা উদ্ভিদ কোষ যেটা বাম পাশে আছে সেটাতে একটু দেখা যাচ্ছে সুতার মতো ভিতরে আঁকা বাঁকা বস্তু থাকে একটা। আর প্রাণী কোষে ওভাবে করে স্পষ্ট দেখা যাচ্ছে না, মসৃণ দেখা যাচ্ছে অংশটা, এটাকে ভিতরে ক্রোমোজোম থাকে, ক্রোমাটিন তন্তু থাকে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন নাম দেখছো, নিউক্লিউলাস নাম দেখছো, এই গলুর থাকে না যদি আদি কোষ হয়, তাহলে আমরা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আসলে আদি কোষ প্রকৃত কোষ গঠিত হবে। আদি কোষ প্রকৃত কোষ গঠিত হবে, অর্থাৎ নিউক্লিয়াস বেশি সুন্দর সুগঠিত থাকবে না। তোমার বইয়ের জন্য পেজটা একটু বলে দিচ্ছে, আদি কোষ প্রকৃত কোষ এখানে স্লাইডে আসবে কিছু কথা। তোমার বই 19 নাম্বার পেজ, বই 19 নাম্বার। এরপরে দেখি আমরা বহুকোষী জীব উদ্ভিদ। পাশে দেখা যাচ্ছে অনেকগুলো গাছের ছবি দেখা যাচ্ছে, উদ্ভিদ। আর একটা ছোট মেয়ে দেখা যাচ্ছে, পিচ্চি মেয়ে, এটা মানুষ হিসেবে পরিচিত। তাহলে একটা উদ্ভিদ কোষ দেখা যাবে এখানে, বহুকোষী জীব, অসংখ্য কোষ। মানুষ, আমরাও বহুকোষী জীব, অসংখ্য কোষ নিয়ে আমাদের দেহ গঠিত, বহুকোষী জীব। তাহলে উদ্ভিদেও বহুকোষ থাকে, প্রাণীতেও বহুকোষ থাকে, অসংখ্য কোষের সমন্বয়ে উদ্ভিদ দেহ গঠিত, অসংখ্য কোষের সমন্বয়ে প্রাণী দেহ গঠিত। এরপর এবার জীবকোষের সুন্দর সংজ্ঞা আসছে, দেখি আমরা এবার একটু। জীবকোষ জীবদেহের একক বলা হয়। জীবদেহ বলতে একসাথে উদ্ভিদ প্রাণী দুটোটাকে মিক্স করা হয় জীবদেহ শব্দটা দিয়ে। জীবদেহ উদ্ভিদ এবং প্রাণী দুটোকে একসাথে মিক্স করা হয়। জীবকোষ জীবদেহের একক। একটি ইমারত, একটা শব্দ দিচ্ছে দেখো, ইমারত বা বাড়ি বলা হয়। একটা ইমারত যেমন হাজার হাজার ইট দিয়ে তৈরি হয়, সেভাবে জীবদেহ লক্ষ লক্ষ জীবকোষ দিয়ে তৈরি হয়। জীবদেহ লক্ষ লক্ষ জীবকোষ দিয়ে তৈরি হয়, অর্থাৎ আমাদের দেহ, আমরা পৃথিবীতে আসার আগে পর্যন্ত লক্ষ লক্ষ কোষ হয়ে গেছে মায়ের দেহে থাকা অবস্থায়। বিজ্ঞানীরা জীবকোষকে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক হিসেবে বর্ণনা করেছেন। বিজ্ঞানীরা জীবকোষকে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের, জীবদেহের গঠন অর্থাৎ আমাদের দেহের গঠন, উদ্ভিদের দেহের গঠন, জীবজ ক্রিয়াকলাপ অর্থাৎ আমাদের বা উদ্ভিদের যে কোষগুলো আছে সেগুলি যে থাকার কারণে যে উদ্ভিদ আলাদা করে বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদ যে কাজগুলো করে, উদ্ভিদকে আমরা উদ্ভিদ বলতেছি, বিভিন্ন ফলগুলো দিচ্ছে, এবং মানুষ বা অন্যান্য প্রাণীকে আমরা প্রাণী বলতেছি, কাজগুলো করতেছে, প্রাণী হিসেবে বেঁচে থাকতেছে, জীবন ক্রিয়া সম্পন্ন করতেছে। সেই ক্রিয়াকলাপের একক হিসেবে চিহ্নিত করা হয় কোষকে, বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন। আমি দুই তিনটা ছোট ছোট সংজ্ঞা বলি, যারা লিখতে চাও লিখতে পারো। জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলা হয় বা সেল বলা হয়। জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলা হয়। একদম সহজ কথা, জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলা হয়। এরপর জীবের আরেকটা সংজ্ঞা বলি, জীবের স্বনির্ভর এবং আত্মপ্রজননশীল এককের নাম কোষ। জীব নির্ভরশীল হতে পারে, স্বনির্ভর ও আত্মপ্রজননশীল এককের নাম কোষ। ওই কোষগুলোর উপর প্রজনন করতে সক্ষম নিজে নিজে, অর্থাৎ সে এত বেশি সক্ষম যে সে যেমন গঠন নিয়ন্ত্রণ করবে, আবার প্রজননের জন্য গ্যামেট তৈরি করা, পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট তৈরি করা, এই কাজগুলো সহ সে ওই একই কোষগুলো করতে সক্ষম। সেজন্য বলা হয় জীবের স্বনির্ভর, জীব নির্ভরশীল হয়। জীবের স্বনির্ভর ও আত্মপ্রজননশীল এককের নাম কোষ। এরপর ব্যাকটেরিয়া দেখলাম ছবি, নাম কি আসে দেখি নিচ্ছে। ব্যাকটেরিয়ার গঠন সহ দেখানো হচ্ছে, দেখো সাইটোপ্লাজম, এরপর রাইবোজোম গুরুত্বপূর্ণ একটি অংশ, আর একটা
লেজের মতো অংশ দেখা যাচ্ছে যেটাকে প্লাজেলা বা প্লাজেলাম বলা হয়। ব্যাকটেরিয়ার আবরণের নাম ক্যাপসুল। আরেকটি ক্যাপসুল দ্বারা গঠিত স্তরটা কোষ প্রাচীর হিসেবে পরিচিত সেই। এরপর আরেকটা মেমব্রেন থাকে কোষ প্রাচীরের একটু ভিতরেরটাকে প্লাজমা মেমব্রেন বলা হয় বা প্লাজমা ঝিল্লি বলা হয়। আসল মূল কথা হলো এরা হচ্ছে আদি কোষ। এরা হচ্ছে আদি কোষ। আদি কোষ। বেশি সুন্দর নাই। মাঝখানে কিছুক্ষণ আগে নিউক্লিয়াসের পরিচয় দেখিয়েছিলাম। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিউলাস, নিউক্লিয়ার রন্ধ্র, এই জিনিসগুলো এখানে নাই দেখা যাচ্ছে, সেজন্য এটার নাম আদি কোষ। সুন্দর সুগঠিত নিউক্লিয়াস না থাকলে তার নাম আদি কোষ। একদম লাইন লাইন একটু পর কথায় যাচ্ছি, আমরা সংজ্ঞাটাতে যাচ্ছি। আদি কোষের নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার, আদি কোষ ও প্রকৃত কোষ। এই ইমেজটাতে আদি কোষ দেখা যাচ্ছে, সেটাকে এবার একটু দেখি। এই ধরনের কোষে, তোমার বইতে আসছে 19 পৃষ্ঠায় আসছে বর্ণনাগুলো, এই ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা বেষ্টিত থাকে না। পুরো দেহ হ্যাঁ, আসো তো সবাই? তালহা আসো? ইয়েস স্যার, আছি। মাহিন, ফেরদৌস আসো? Yes, sir. হ্যাঁ, বাকি তিনজনকে দেখা যাচ্ছে। এরপর হ্যাঁ, এই ধরনের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না কোনো। এসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা বেষ্টিত থাকে না। আলাদা করে পর্দা থাকে বলি আমরা, যে সেগুলি থাকে না। এর মানে কোষের ভেতরে নিউক্লিয়াস দেখিয়েছিলাম আমরা, কোষের ভিতরে নিউক্লিয়াস দেখিয়েছিলাম। নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, সেটার ইঙ্গিত দেওয়া হয়েছে এই জায়গায়। এখন দ্বিতীয় লাইনটাতে দেখো, এসব কোষে নিউক্লিয়াস পর্দা দ্বারা আবৃত থাকে না। নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। নিউক্লিয় বস্তু বলতে কিছুক্ষণ আগে ব্যাকটেরিয়া দেখেছো, ভিতরে যেই বস্তুগুলো আছে ব্যাকটেরিয়ার ভেতরে, ওগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, অর্থাৎ দানাদার কিছু পদার্থ থাকে যাদেরকে সাইটোপ্লাজম শব্দ বলা হয়, ওখানে ছড়ানো ছিটানো থাকে। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না। মাইটোকন্ড্রিয়া থাকে না আদি কোষে, প্লাস্টিড থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর হিসেবে পরিচিত, 6 এ ছিল, 7 একটু করে ছিল। প্লাস্টিড কোষের রং বেরং বর্ণ ধারণ করে, ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট নাম শুনেছিলাম কোন সময়, প্লাস্টিড ইঙ্গিত দেয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসের সাথে লাগানো থাকে সাধারণত, কিন্তু আদি কোষের ক্ষেত্রে এগুলি থাকে না। আদি কোষের ক্ষেত্রে এই জিনিসগুলো থাকে না। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। আমরা পার্ট পার্ট বর্ণনা দেখবো একটু পরের অন্য টপিকস গুলোতে, বিভিন্ন টপিকস গুলোতে। তো আপাতত নামগুলো যেহেতু আসছে সেজন্য একটু কথা বলা। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপন্ন করে, কোষের শক্তিঘর বলা হয়। প্লাস্টিড উদ্ভিদে থাকে সাধারণত, মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ প্রাণী দুইটাতে থাকে। প্লাস্টিড শুধু উদ্ভিদে থাকে, শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। ক্লোরোফিল শব্দ যেটা শুনছো তোমরা নাম, ক্লোরোফিল থাকার কারণে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে, সবুজ রঙের হয় যেটা, সেটা। এরপর থাকে না, তবে রাইবোজোম উপস্থিত থাকে, একটা শব্দ লেখা আছে রাইবোজোম, আদি কোষে রাইবোজোম উপস্থিত থাকে। রাইবোজোম 1955 সালে প্যালেডে আবিষ্কার করেন। রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, প্রোটিনের সংশ্লেষণ ঘটায় রাইবোজোম। আদি কোষে রাইবোজোম থাকে, অন্যান্য অঙ্গাণু থাকে না। ক্রোমোজোমে কেবল ডিএনএ অথবা আরএনএ থাকে। ডিএনএ শব্দটা শুনছো একটু আগের ক্লাসে, শুনছো? Yes, sir. নিউক্লিক অ্যাসিড বংশগতির নিয়ন্ত্রণ করে। আরএনএ শব্দটাও শুনছো, সেখানে ছিল, দ্বিতীয় অধ্যায়ে ছিল। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলা হয় ডিএনএ কে, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড। ক্লাস 10 এ গিয়ে 12 নাম্বার অধ্যায়ে ডিটেইল বর্ণনা আসছে এদের। এখানে এতটুকু শুধু নামটা দেখি। বংশগতি বস্তু বলা হয় এদেরকে। নীলাভ সবুজ শৈবাল, নস্টক উদাহরণ, নীলাভ সবুজ শৈবাল ও ব্যাকটেরিয়া এই ধরনের কোষ থাকে, অর্থাৎ ব্যাকটেরিয়া কিছুক্ষণ আগে দেখিয়েছি, সেজন্য আদি কোষ থাকে। পরের স্লাইডটাতে যাই। প্রকৃত কোষ, আমাদের কোষ, উদ্ভিদের কোষ। এবার বইয়ের আলোকে পড়ি, এবার একটু আমরা স্লাইডের আলোকে দেখি ইমেজে। এসব কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি। নিউক্লিয়ার ঝিল্লি মানে বোঝানো হচ্ছে নিউক্লিয়ার বাইরে আবরণ, মেমব্রেন যেটা দেখিয়েছিলাম সেটা। নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত, যেটা দেখিয়েছি সেটাকে ইঙ্গিত দিচ্ছে। কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত, বাইরে আবরণ দ্বারা নিউক্লিয় বস্তুগুলো, নিউক্লিউলাস, নিউক্লিয়ার রেটিকুলাম যেগুলো ভিতরে যেগুলি বলছিলাম সেগুলি, ক্রোমোজোম সুসংগঠিত থাকে। ক্রোমোজোমের ডিএনএ, প্রোটিন, হিস্টোন ও অন্যান্য উপাদান থাকে। ক্রোমোজোমের ডিএনএ থাকে
প্রোটিন মানে আমিষ জাতীয় বস্তু থাকে, হিস্টোনও এক ধরনের প্রোটিন বলা হয়, এবং অন্যান্য কিছু উপাদান উপস্থিত থাকে ক্রোমোজোমে। অন্যান্য উপাদান বলতে তাও বংশগতীয় উপাদান, জিনগত কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, জিন শব্দটা শুনছো তোমরা, অন্যান্য উপাদান থাকে। শৈবাল থেকে শুরু করে সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক মানে ফুল ধারণ করতে পারে উদ্ভিদ, এবং এমিবা থেকে উন্নত প্রাণীর দেহেও এই ধরনের কোষ থাকে। এমিবাতেও এই ধরনের কোষ থাকে। উন্নত প্রাণী মানে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে একসাথে সব উদ্ভিদগুলো, বড় বড় যে উদ্ভিদগুলো দেখি সেটা, এসব কোষে রাইবোজোম ছাড়া অন্যান্য কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে। অর্থাৎ রাইবোজোম ছাড়াও অন্যান্য কোষীয়, রাইবোজোম তো থাকবে, রাইবোজোম ছাড়াও অন্যান্য কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে। কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? তালহা, No, sir. জিম, No, sir. কিছু বোঝা যাচ্ছে? একটু কঠিন নাকি? নতুন নতুন শব্দ, নতুন নতুন শব্দ কঠিন কঠিন মনে হচ্ছে একটু? Yes, sir. কঠিন কঠিন শব্দ, বিজ্ঞান, Yes, sir. সায়েন্স, প্রায় অনেকগুলো কঠিন কঠিন শব্দ আসবে, যেগুলি বুঝতে হবে বেশি করে, আবার লিখে লিখে একটু আত্মস্থ করতে হবে শব্দগুলো। শব্দ না বুঝে ব্যবহার করা যাবে না, যেভাবে আছে সেভাবে শব্দ ব্যবহার করতে হবে। অর্থাৎ যেভাবে এখানে আছে ওভাবেই বর্ণনাগুলো দিতে হবে। একটু হয়তো এদিক সেদিক হতে পারবে, কিন্তু নামগুলো আসতে হবে ওখানে, এরকম আর কি। কঠিন কঠিন নামগুলো আস্তে আস্তে ধারণ করতে হবে, নিজেকে লিখে লিখে শিখতে হবে। লিখে লিখে শিখলে কম ভুলে স্টুডেন্টরা। তাহলে প্রথম একবার শিখার চেষ্টা করতে হবে, বুঝে বুঝে কোথায় আছে, কি কাজ করে, কোন অঙ্গাণু কি কাজ। No, sir. আপনি আপনি মিউট করে রাখছেন নিজেকে। স্যার আপনার কথা শুনতেছি না। স্যার কথা শোনা যাচ্ছে না। স্যার আবার শোনা যাচ্ছে না তো। আমি তো মিউটে ক্লিক করি নাই, অটো ক্লিক করেছি কিনা তো বুঝতেছি না। এখন শোনা যাচ্ছে? জি স্যার। Yes, sir. হ্যাঁ, আমি নিজে মিউটে ক্লিক করি নাই, কিন্তু সেটা মনে হয় নিচে তোমরা তো চলে গেছিলে সবাই কোন দিকে?
আবার হঠাৎ করে নিজে নিজে নো স্যার। মিউট হয়ে আসছে, আনমিউট করলাম, এখন আমি মিউটে তো ক্লিক করি নাই। আচ্ছা যাক, এখন স্লাইড দেখতেছো না মনে হয় না? স্লাইড দেখা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড দেখা না। যাচ্ছে? হ্যাঁ নো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আসছে, হ্যাঁ স্যার দেখতেছি। আচ্ছা দেখো, প্রকৃত কোষের উদাহরণ দেখে ফেলো। প্রকৃত কোষ সবগুলো, মানুষ প্রকৃত কোষ, গরু একটা ছবি দেখা যাচ্ছে সেটা প্রকৃত কোষ, একটা নিউক্লিয়াস সুন্দর সুগঠিত, একটা পাখি দেখা যাচ্ছে, মাছ দেখা যাচ্ছে, গাছের ছবি দেখা যাচ্ছে, উদ্ভিদ, আরেকটা এমিবার ছবি দেখা যাচ্ছে, সবগুলো প্রকৃত কোষের উদাহরণ। নিউক্লিয়াস সুন্দর সুগঠিত থাকে সেটাকে ইঙ্গিত দিচ্ছে প্রকৃত কোষের উদাহরণ। তাহলে প্রকৃত কোষ দুই প্রকার, দেহ কোষ ও জনন কোষ। দেহ কোষ একবার দেখি, এক লাইন, 1 মিনিটের ভিতরে শেষ হবে এটা। বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে। বহুকোষী জীবের দেহ গঠনে মানে আমাদের দেহ গঠনে, উদ্ভিদের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ মাইটোটিক ও অ্যামাইটোটিক বিভাজনের মাধ্যমে কোষ বিভাজন। তোমার পূর্ব অর্থাৎ 8 এর বইয়ের মাইটোসিস শব্দটাকে মাইটোটিকও বলা যায়, অ্যামাইটোসিসকে অ্যামাইটোটিক বলা যায়। সেজন্য এখানে দুটো শব্দ আসছে, মাইটোটিক ও অ্যামাইটোটিক, যেগুলি সাধারণত মাইটোসিস ও অ্যামাইটোসিস হিসেবে চিহ্নিত করা যায়। বিভাজনের মাধ্যমে কোষ বিভাজিত হয়, অর্থাৎ আমাদের দেহগুলো, দেহকোষের বিভাজন, দেহকোষ কিভাবে বিভাজিত হয় সেটা। তাইলে এরপর অ্যামাইটোটিক বিভাজনের মাধ্যমে কোষ বিভাজিত হয়। এভাবে দেহের বৃদ্ধি ঘটে, অর্থাৎ আমাদের দেহের বৃদ্ধি ঘটে, উদ্ভিদের দেহের বৃদ্ধি ঘটে। বিভিন্ন অঙ্গ, বিভিন্ন তন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয়। বিভিন্ন তন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশগ্রহণ করে। এর মানে দেহের কোষগুলোকে ইঙ্গিত দেওয়া হচ্ছিল স্পেশাল বৈশিষ্ট্য সম্পন্ন গ্যামেট তৈরি করার কথা বলা হয় না এই দেহকোষের মধ্যে। গ্যামেট বলতে পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট, শুক্রাণু, ডিম্বাণুর কথা বলি আমরা। তুমি চতুর্থ অধ্যায়ে 8 এর পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট ছিল ফুলের অধ্যায়টাতে। তাইলে আমরা দেহকোষের উপর বেস করার কোনো কোয়েশ্চেন নাই কারো। বহুকোষী জীবের দেহ এই কোষ দ্বারা গঠিত হয়। মাইটোটিক ও অ্যামাইটোটিক বিভাজনের মাধ্যমে এর বৃদ্ধি ঘটে, এর বিভাজন ঘটে এবং দেহের বৃদ্ধি ঘটে। এরপর দেখি আমরা জনন কোষ, অর্থাৎ আমরা পৃথিবীতে আসার জন্য যে জনন কোষের প্রয়োজন হয়েছে, বিভিন্ন উদ্ভিদ, পরবর্তী উদ্ভিদ আসার জন্য যে গ্যামেটগুলোর মিলন হয় ফুলের ভেতরে, ওই গ্যামেটগুলো উৎপন্ন হওয়ার জন্য জনন কোষ প্রয়োজন। যৌন প্রজনন এবং যৌনক্রম দেখা যায়, অর্থাৎ যৌনক্রম বলতে বোঝানো হয় যেগুলিতে গ্যামেট উৎপন্ন হয়, সেটা দেখা যায়। এমন জীবের জনন কোষ উৎপন্ন হয়। বিভাজন, এটাতে সাধারণত মিওসিস বিভাজন পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে। মিওসিস বিভাজন, মিওসিস একটা শব্দ আসবে, মিওসিস বিভাজনের মাধ্যমে জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়। এরপর জনন কোষে ক্রোমোজোম সংখ্যা দেহকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। জনন কোষে ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ গ্যামেট যেগুলো উৎপন্ন হয় সেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে, যেটা মিওসিস কোষ বিভাজন যারা পড়ছো তারা জানো। মিওসিস কোষ বিভাজন এইখানের জন্য এই বইয়ে 3 নাম্বার অধ্যায়ে আছে, আমরা যখন দেখব তখন। জনন কোষে ক্রোমোজোম সংখ্যা দেহকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। মাতৃ ও পিতৃ জনন কোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠনের সূচনা করে। অর্থাৎ আমরা পৃথিবীতে আসার আগে যেটা বললাম সেটা মাতৃ এবং পিতৃ জনন কোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠনের সূত্রপাত হয়। উদ্ভিদের ক্ষেত্রে পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট মিলিত হয় গর্ভমুণ্ড হয়ে ভেদ করে পরাগদানে ইয়াতে গিয়ে গর্ভাশয়ে গিয়ে মিলিত হয়। এই প্রথম কোষটিকে জাইগোট বলে, অর্থাৎ প্রথম যেটা গঠিত হয় সেটাকে জাইগোট বলা হয়। উদ্ভিদের ক্ষেত্রেও জাইগোট বলা হয় যে কোষ মিলিত হয় গ্যামেট, আর প্রাণীদের ক্ষেত্রেও সাধারণত কোষ দুটি মিলিত হওয়ার সাথে সাথে তাকে জাইগোট বলা হয়। জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে, অর্থাৎ সৃষ্টির সেই আদি লীলা। আমাদের দেহগুলো গঠিত হয়ে যায়, জাস্ট দুইটা কোষ মিলিত হয় প্রথম, আর বেশি কিছু হয় না। এরপর মূল্যায়নের একটু ইয়াটা দেখি আমরা। জীবকোষ কি, কে কে বলতে পারো দেখি, একজন বলো দেখি। প্রথম জিম বলো দেখি, বলতে পারবা? ইয়েস স্যার, পারবো। বলো দেখি। জীবের জীবন ও গুণাগুণ নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে জীববিজ্ঞান বলে।
এরপর ও আরেকজন জীবক বলো দেখি, কোষ। আরেকজন বলো। জীব ও জীবকোষ ক্রিয়াকলাপের একক হলো জীবকোষ। আরেকজন কেউ বলতে পারবে? জীবের স্বনির্ভর ও আত্মপ্রজননশীল এককে কোষ বলে। এই তো আমারটা লিখে ফেলছে, চালু আছে। এটা কে নাম, কি নাম? তালহা। আলহা, ভালো মানুষ। ঠিক আছে, আমি যেটা সংখ্যা বলছি সেটা লিখে ফেলছে। ফেরদৌস, মাহিন ফেরদৌস বলতে পারবা? এর গঠন জীবক ক্রিয়াকলাপের একক। নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ কয় ধরনের, কে বলতে পারবা? জিম বলো দেখি প্রথম। 2 ধরনের। হ্যাঁ, 2 2 ধরনের। ধরনের। নামগুলো বলো দেখি আরেকজন। তালহা বলো দেখি নাম কি কি? মোবাইল কোষ বা আদি কোষ ও প্রকৃত কোষ। এরপর দেখো আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্যগুলো কি কি লিখো। এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কি কি লিখো। এটা একটু লিখে নাও তো সবাই। আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্যগুলো কি কি লিখো। যদি আমরা ই-লার্নিং এ দিব এবং হোমওয়ার্ক আলাদা করে দিব, এরপর এখন লিখে নাও একটু করে। যারা ওগুলি খুঁজে পাও না, অনেকে খুঁজে পায় না, একটু লিখে ফেলি আমরা। আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্যগুলো কি কি লিখো। স্যার ওগুলা কি হোমওয়ার্ক হিসেবে থাকবে? এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, হোয়াটসঅ্যাপে দিবা আর কি তোমরা। ই-লার্নিং এ পুরো ক্লাস স্যার। দিব এবং হোমওয়ার্কও এই জিনিসটা আবার দিব। লিখো দুটোটা কোশ্চেন। একটা হচ্ছে আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্যগুলো কি কি, আর একটা হচ্ছে আদি কোষের একটি জীব। ব্যাকটেরিয়া দেখাইছি, ব্যাকটেরিয়া লিখতে পারবা। ও প্রকৃত কোষের 5টি জীবের উদাহরণ। 5টি জীব প্রকৃত কোষ। আমি মানুষ বলছি, উদ্ভিদ বলছি, সব প্রাণীগুলো প্রকৃত কোষ। স্বাভাবিক যে প্রাণীগুলো তুমি দেখো, ওই নামগুলো লিখে দিলে হবে। উদ্ভিদের নাম লিখলে হবে, কয়েকটা উদ্ভিদের নাম। স্যার পার্থক্য কয়টা লিখতে হবে? পার্থক্য কমপক্ষে 4টা বের করবা আর কি, বইতে খুঁজে পাবা। ওকে স্যার। কারো কোনো 19 নাম্বার 20 নাম্বার পেজের উপর বেস করা কোশ্চেন আছে কিনা দেখো। সবাই লিখছো কোশ্চেন? ইয়েস স্যার। দিন লিখছো, তালহা লিখছে। স্যার লিখছি স্যার। স্যার জ্ঞান একটু আবার বুঝাই দেন তো, রাইবোজোম। রাইবোজোম কি জিনিস? রাইবোজোম শব্দটা বই, তোমার কি এখন মূল বই আছে নাকি? মূল বই আছে নাকি নাই? ইয়েস স্যার আছে। মূল বই আছে। স্যার আমি আছে। পেজ স্যার। নাম্বার হচ্ছে 26। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এদেরকে পাওয়া যায়। পেজ নাম্বার 26 দেখো, মাঝখানে আছে রাইবোজোম। 1955 স্যার। হ্যাঁ স্যার। 1955 সালে প্যালেরে নামক বিজ্ঞানী প্রথম রাইবোজোম আবিষ্কার করেন। 26 নাম্বার পেজে আছে। ইয়েস স্যার পাইছি। 26 নাম্বার পেজে রাইবোজোমের আলাদা করে চিত্র নাই ওখানে। রাইবোজোমের একটু করে চিত্র ইঙ্গিত করছে কোষেই। দ্বিতীয় পেজটাতে আছে, অর্থাৎ দ্বিতীয় পেজে কোষের ভেতরে রাইবোজোমকে একটু দেখা যায়। কোষের ভেতরে রাইবোজোম একটু করে চিহ্নিত করছে। রাইবোজোম হাই লেভেল বই, অর্থাৎ ইন্টার বইগুলোতে রাইবোজোমের গঠনতন্ত্র আসছে। তোমার বইতে গঠনতন্ত্র দেয়া হয় না, তোমার বইতে দিচ্ছে শুধুমাত্র রাইবোজোম। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দুইটাতে পাওয়া যায়। সাধারণত দ্বিতীয় লাইনটাতে আসছে দেখো, প্রোটিন সংশ্লেষণ করে প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন করে এই রাইবোজোম। পলিপেপটাইড চেইনের সংযোজন এই রাইবোজোম করে থাকে। পলিপেপটাইড বলতে সাধারণত প্রোটিন জাতীয় অসংখ্য অণুর শিকল, অর্থাৎ অসংখ্য প্রোটিন অণুর সংশ্লেষণ করে সেটাকে পলিপেপটাইড শব্দ দ্বারা চিহ্নিত করা হয়। এতটুকু 1955 সালে রাইবোজোম প্রথম আবিষ্কার করেন। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ এদেরকে পাওয়া যায় এবং এটি সাধারণত প্রোটিন সংশ্লেষণ করে।
অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণুকে রাইবোজোম বলা হয়, সংজ্ঞাটা এভাবে দেওয়া যায়। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের প্রোটিন সংশ্লেষণকারী অঙ্গাণুকে রাইবোজোম বলা হয়। 1955 সালে প্যালেড এটি আবিষ্কার করেন। একজন জিম আদি কোষের সংজ্ঞাটা বলতে পারবা? আদিবাসী হুম? একটু কঠিন আছে। যে যে সকল কোষের নিউক্লিয়াস কোনো পদার্থ দিয়ে আবৃত থাকে না, পর্দা দ্বারা। এরা কোনো হ্যাঁ, মোটামুটি আমরা ক্লাস শেষ করলাম। আচ্ছা যাক, তোমরা তাহলে পার্থক্যটা লিখে দিবা ওখানে হোয়াটসঅ্যাপের ইয়াতে দিবা, হোমওয়ার্ক। আজকে এতটুকু থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখনো বলতে পারো 1 মিনিটের ভিতরে। মোটামুটি সময় শেষ। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? এই 2-3 পেজ পড়ে নিবা আজকেই। পেজ আমরা পড়িয়েছি। ওকে স্যার। ওকে স্যার। সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।